চিত্রশিল্পী SM সুলতান গাছের চারা রোপণের ছবি এঁকে দেখাতে চেয়েছিলেন মাটি থেকে প্রাণের জন্ম আর মাটি ও মানুষের গভীর বন্ধন। ফটোগ্রাফার নাসির আলী মামুন 1977 সাল থেকে 1993 সাল পর্যন্ত ছিলেন সুলতানের সঙ্গে, তুলেছেন তার অনেক ছবি। আজকে আমরা কথা বলবো নাসির আলী মামুনের সঙ্গে। স্যার, কেমন আছেন আপনি? খুব ভালো আছি এবং আনন্দের সঙ্গে আছি, কারণ এই যেই গ্যালারির মধ্যে বসে আছি, চারিদিকে SM সুলতান এবং আমরা সুলতানময় একটা পরিস্থিতির মধ্যে কিন্তু কথা বলছি, কারণ তার জন্মশতবার্ষিকী চলছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন এবং HSBC ব্যাংক তাদের যৌথ আয়োজনে এই শতবার্ষিকী উপলক্ষে SM সুলতানের উপরে এই প্রদর্শনী। এবং এই যে আমার সামনে 120 বক্স ক্যামেরাটা, এই ক্যামেরা SM সুলতানের অনেক ছবি তুলেছে, আরও অন্য ক্যামেরাও তুলেছে। SM সুলতানের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? SM সুলতানকে আমি প্রথম দেখি 1976 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ওই সময় শিল্পকলা একাডেমির যে গ্যালারি ছিল, সেখানে SM সুলতানের প্রথম একক প্রদর্শনী হয়েছিল শিল্পকলা একাডেমির তরফ থেকে। অর্থাৎ সুলতানের একক প্রদর্শনী আগেও হয়েছিল, কিন্তু শিল্পকলা একাডেমির ইতিহাসে প্রথম কোনো শিল্পীর একক প্রদর্শনী ওই SM সুলতানের, সেইটি ছিল 5 সেপ্টেম্বর 1976। সেই প্রদর্শনীতে আমি দর্শক হিসেবে যাই। তার আগে তিনি যখন ছবি আঁকছিলেন, সেই ছবি আঁকাও দেখছিলাম। শিল্পকলা একাডেমিতে বসে দেয়ালে ছবি লাগাচ্ছিলেন, কিন্তু তার সাথে সামনাসামনি যে কথা বলার সাহস বা সুযোগ আমার হচ্ছিল না। আমি তো বয়সে তখন কম, আর তখন জানতাম যে তিনি খুব ওয়াইল্ড, তিনি সবার সাথে কথা বলেন না, তিনি হঠাৎ করে হয়তো কাউকে মেরে দিবেন কি না, এইরকম গল্প, সব নানান কাহিনী। তারপর সাপ পোষেন, বিড়াল পালেন, অনেক জীবজন্তুর সাথে বসবাস করেন। এমন মানুষ যিনি এত কিছুর সঙ্গে বসবাস করেন, তিনি তো স্বাভাবিক মানুষ হবেন না, সেই কারণে ভয়ে যেতে পারিনি। তাছাড়া ওই সময় আমি কোনো ক্যামেরাও পাইনি যে তার ছবি তুলব। কাজে তার ছবি আঁকা দেখেছি শুধু, এবং তার একক প্রদর্শনীও দেখলাম। 70 দশক থেকে ছবি তোলা শুরু করেছিলেন, তার গল্পটা কি ছিল? আমি তো 17+ বয়সে পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে উদ্বোধন করলাম। তখন পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে ছিলই না, এবং একদল ফটোগ্রাফার যারা অত্যন্ত দক্ষ, তারা সৃষ্টিশীল ফটোগ্রাফি করতেন, এবং আরেকটা সেকশন ছিলেন তারা আলোকচিত্র সাংবাদিকতা করতেন। আবার আরেক দল ছিলেন তারা স্টুডিওর ফটোগ্রাফার ছিলেন। সবাই কিন্তু অত্যন্ত দক্ষ, এবং তাদের প্রত্যেকের কাছ থেকে আমি শিখেছি। এই 3 জেনারেশনে এই 3টা আলাদা আলাদা বিষয় ফটোগ্রাফি, তাদের সবার সাথে যোগাযোগ ছিল আমার মোটামুটি। তখন ক্যামেরা পাওয়াটা সহজ ছিল না, কিভাবে শুরু করেছিলেন? অসম্ভব ছিল একটা ক্যামেরা পাওয়া আসলে, কারণ তখন ঢাকা শহরে ক্যামেরা ছিল মনে হয় 100টি, এর বেশি না। এর মধ্যে কে আমাকে ক্যামেরা ধার দিবে? কেউ ধার দিতে চাইতো না। তখন ক্যামেরা পাওয়া মানে একটা মহামূল্যবান বস্তু হাতে পাওয়া। দেশ এবং বিদেশের বিখ্যাত মানুষদের ছবি তোলার আগ্রহটা কিভাবে এলো? ছবি তোলার আগ্রহ তো আমার ওই ছোটোবেলায়, কৈশোরে, যখন আমাদের বাড়িতে খবরের কাগজ আসতো, মর্নিং নিউজ, অবজারভার, অথবা বন্ধুবান্ধবদের বাসায় যেসব পত্রিকা আসতো, তখন ঢাকায় মস্কো থেকে এবং পেকিং থেকে, মানে বেইজিং থেকে অনেক পিক্টোরিয়াল ম্যাগাজিন আসতো। চায়না পিক্টোরিয়াল, চায়না রিকনস্ট্রাক্ট, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ওমেন, এই ধরনের পত্রিকার মধ্যে অনেক কালার ছবি থাকতো। সেগুলি আমি দেখতাম, ওগুলি কাটতাম, জমা করতাম। এই দেখতে দেখতে আমি কিন্তু এই ইমেজের জগতে অনুপ্রবেশ করলাম, এবং তখন থেকে আমি ভাবতাম যে আমার জাতির, আমার দেশের আমি ইমেজ মেকার হব। বিল ক্লিন্টন, গোরবাচেভ, স্টিফেন হকিং, এরকম বড় মানুষের কাছে যাওয়াটা কি সহজ ছিল? আপনি যাদের কথা বললেন, যে বিল ক্লিন্টন, মিখাইল গর্বাচেভ, স্টিফেন হকিং, লেস ওয়ালেসা, ডেসমন্ড টুটো, মাদার তেরেসা, সত্যজিৎ রায়, না, এদের সামনে যাওয়া প্রায় অসম্ভব ছিল, সম্ভবই ছিল না। কীভাবে গেলাম? বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সারা পৃথিবী আমি ভ্রমণ করেছি, প্রায় 40টার বেশি দেশ। তো ওনার সাথে যেসব জায়গায় যেতাম, পৃথিবীর সমস্ত সেরা মানুষরা সেই সব অনুষ্ঠানে আসতেন, যেমন দালাই লামা, এরকম আরও অনেক বিখ্যাত মানুষ এদেশে, এবং আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার, প্রেসিডেন্ট বারাক ওবামা, হোয়াইট হাউসে যাওয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ এলিসি প্যালেসে যাওয়া, প্রেসিডেন্টের অনুষ্ঠানে, এগুলো ওনার মাধ্যমে গিয়েছি। তখন তাদের পোর্ট্রেট করার দুর্লভ সুযোগ আমার হয়েছে।
স্যার এস এম সুলতানের সাথে কাটানো কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন। এস এম সুলতানের সাথে কাটানো আমার স্মৃতি অনেক বহু। এই স্মৃতি বলতে গেলে দিনের পর দিন, মাসের পর মাস চলতেই থাকবে। বহু বছরের তো এমন একটা আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল যে আমরা দুইজনে যুগলবন্দি করতাম। অর্থাৎ তিনি যদি সরোদ বাজাতো, আমি সিতার বাজাতাম। আমি তবলা বাজালে তিনি হয়তো বাঁশি বাজাতেন। এই যে পাশের রুমে বাঁশি শুনছেন, এই বাঁশি কিন্তু 1983 সালে আমি একটা সামান্য স্বাভাবিক নর্মাল ক্যাসেট রেকর্ডারে টেপ করেছিলাম। এই এত বছর পরে সুলতান শতবার্ষিকীতে দর্শকদের জন্য এই প্রথম এই বাঁশি প্রকাশিত হলো। আর এস এম সুলতানের সঙ্গে আমার স্মৃতির আর্কাইভটা একদম পরিপূর্ণ ভর্তি। এখন তো স্মার্টফোন দিয়ে ছবি তোলা অনেক সহজ, তবে এখন কি আগের মতো ছবি দিয়ে গল্প তুলে ধরা সম্ভব হচ্ছে? মানে কোনো কালেই যে বর্তমান এই সময়টা, এটা যখন পেরিয়ে যাবে এটা তো ভবিষ্যৎ হয়ে যাচ্ছে, আর এই বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে। এই বর্তমানটা চলে যাচ্ছে, অতীতের দিকে ধাবিত হচ্ছে। কাজেই কোনো কালই কিন্তু একরকম না। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন একরকম সমাজ ব্যবস্থা, এমনকি রুচি চিন্তা এক এক রকম ছিল, আমাদের পরিস্থিতি একরকম ছিল, ঘরবাড়ি একরকম ছিল, ঢাকা শহরটা অন্যরকম ছিল। কাজেই এই যেটা বললেন আপনি, অ্যানালগ দুনিয়ার ফিল্মে যখন আমরা কাজ করতাম এইসব ক্যামেরা দিয়ে, তখন একরকম। আর এখন যে এই যে তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল টেকনোলজি এবং মোবাইল ফোন দিয়ে ছবি তোলা যায়, সব ধরনের কাজ করা যায়, এমনকি চাঁদের ছবি তোলা যায়। কাজেই দুইটার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু একই, কেন্দ্রটা ফটোগ্রাফি। ধন্যবাদ স্যার চ্যানেলসকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের সব ভিউয়ার্সদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।